রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আজ করতে না পারার দাবি পুলিশের। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংহতি, কুশপুত্তলিকা দাহ। আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ছিনতাইকারীদের হাত থেকে এক নারীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়। ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আজ করতে পারেনি বলে দাবি পুলিশের। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ভিডিওটি ধারণ করার মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীর কবলে পড়েন শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্তক্ষরণে বাংলাদেশ টেক্সটাইলের সামনে লুটিয়ে পড়েন আরমান। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ থেকে ৪ জনের একটি দলকে ছিনতাই করতে দেখে হঠাৎ চিৎকার করেন আরমান। এ সময় ছিনতাইকারীরা এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলের কিছুটা দূরে পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। ওইখানে পুলিশের গাড়ি অবস্থা থাকে, মানে পুলিশ কোনো রিয়াকশন করলো না। এর আগেও কিন্তু এখানে কয়েকবার ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরাও পড়ছে, মাইরও দিছে। ও যে পয়রা রয়েছে ওখানে তারকা খাড়া, রক্ত পড়তাছে, কিন্তু কেউ এই জায়গাটার ভিতরে একটা বাঁধ দিব, এই বাঁধ দেওয়ার মতো লোক নাই। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হয় আশেপাশের সিসিটিভি ফুটেজও। পেট্রোল টিম কাছাকাছি থাকার বিষয়টি স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি আজ করতে পারেনি বলে দাবি পুলিশের। পুলিশের গাড়ি এই দূরে ছিল, একটু এই সাইডে ঘটনা ঘটছে। এখানে রাস্তায় অনেক গাড়ি ছিল, তো এই মাঝামাঝি কি হয় আপনি এখান থেকে দেখতে পারবেন না। মামলা এখনো বাদী থানায় গেছে, অভিযোগ করবে, আমরা অভিযোগ নিয়ে তারপর মামলা রুজু করব। অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। কুয়েট ভিসির পদত্যাগের এক দফা দাবিতে সংহতি সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সংহতি জানায় তারা। তাদের অভিযোগ, কুয়েট ক্যাম্পাসে বহিরাগতদের এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রদল, যুবদল ও বিএনপিপন্থী বহিরাগতরা। কিন্তু কুয়েট ভিসি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে হামলাকারীদের পক্ষ নেন। এছাড়া শিক্ষার্থীরা বলেন, কোনো রকম তদন্ত ছাড়াই প্রায় ৪০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে হামলাকারীরা। সংহতি সমাবেশ শেষে কুয়েটের ভিসির কুশপুত্তলিকা পোড়ানো হয়। আর্থনা সম্মেলন যোগ দিতে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ তাকে বহনকারী ফ্লাইট দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে গতকাল সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে রওনা দেন ডক্টর ইউনূস। এ সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সাইডলাইনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের সাথেও বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
ভারতের গোস্বা সত্ত্বেও পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পথেই হাঁটছে বাংলাদেশ। উভয় দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এখন বেশ তৎপর। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে বইতে শুরু করেছে সুবাতাস। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, দুদেশের মধ্যকার সম্পর্কে দীর্ঘদিন ধরেই যে টানাপোড়েন চলছিল তা স্বাভাবিক হয়ে গেলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হয়ে উঠতে পারে পাকিস্তান। দ্বিপাক্ষীয় বাণিজ্য বাড়াতে পারে অন্তত 4 গুণ। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। ভারতের চোখ দিয়েই পাকিস্তানকে দেখত গত হাসিনা সরকার। পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্কটুকু রাখার ঝুঁকি নেননি শেখ হাসিনা। তাই আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও দুর্বল বাণিজ্যিক সম্পর্কের কারণে পাকিস্তান হয়ে উঠতে পারেনি বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। তবে শেখ হাসিনার পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। দুদেশের মধ্যে স্বাভাবিক হচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে গত 15 বছর ধরে স্থবির হয়ে থাকা বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হলে লাভবান হবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পাকিস্তান হতে পারে বাংলাদেশের কাঁচামাল আমদানির অন্যতম বিকল্প উৎস। দেশটি থেকে তুলা, সুতা, কাপড় সহ প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ, যদিও আমদানির পরিমাণ এখনও চীন ও ভারতের তুলনায় যথেষ্ট কম। পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কটন প্রোডিউসিং কান্ট্রি। সো সেখানে আমাদের ব্যবসায়ীরা যদি সেই নতুন করে তাদের সাথে ব্যবসা স্থাপন করে, সেখানে একটা অপরচুনিটি আছে। তাছাড়া পাকিস্তানের একটা বড় মার্কেট আমাদের প্রোডাক্টের জন্য। সো আমাদের দেশেও যে প্রোডাক্টগুলি আমরা বানাচ্ছি, পাকিস্তানের তো এতদিন অনেক কারণে আমাদের এখানে সম্পর্ক ছিল না, পলিটিক্যাল কারণগুলি, সেগুলো হয়তো এখন নাই। এখন নতুন করে সম্পর্ক করে যে কোনো নতুন বাজার আমাদের দেশের যারা উৎপাদনকারী আছে বা ব্যবসায়ী আছে তাদের জন্য একটা নতুন অপরচুনিটি। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ থেকে ওষুধ, লেদার, ইলেকট্রনিক্স সহ বেশ কিছু পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব। কস্ট বেনিফিট পর্যালোচনা করে আমদানি রপ্তানির পণ্য ঠিক হলে উভয় দেশই লাভবান হবে। ভালো দামে এবং সুবিধা মতো আমরা যদি পণ্য আমদানি রপ্তানি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটা উভয় দেশের জন্য লাভজনক। দুটো দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে আসলে কয়েকটা জায়গা আছে স্পষ্ট যেটাতে আসলে আরো সম্পর্ক জোরদার করা যায়, বিশেষ করে যে খাদ্যপণ্য। তো সেই জায়গাতে কিন্তু দুটো দেশই লাভবান হতে পারে যদি ব্যবসা করা সম্ভব হয়। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে $339.77 মিলিয়ন পণ্য। একই সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল $372.1 মিলিয়ন। করাচি, চট্টগ্রাম বন্দরের মধ্যে চালু হয়েছে জাহাজ চলাচল। সংশ্লিষ্টদের মতে, আগামী 1 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 3 গুণ বেড়ে $300 কোটি পৌঁছাবে, যা বর্তমানের চেয়ে প্রায় 4 গুণ বেশি। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বেশিরভাগ জেলাতে এবার বোরোর ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন, দীর্ঘ খরা না থাকলে ফলন আরও বেশি হতো। বেশিরভাগ ধান পেকে যাওয়ায় ধুম পড়েছে ধান কাটার। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাওড় জুড়ে সোনালী ধান, তপ্ত রোদের মধ্যেই চলছে ফসল কাটার উৎসব। কিশোরগঞ্জের নিকলির বড় হাওরে ধান সংগ্রহ করতে ব্যস্ত কৃষক আবুল কালাম। ফলন ভালো হওয়ায় খুশি তারা। যে করান গেছে, যদি বৃষ্টি হইতো তে আরো ভালো হইতো। 30 কানি ক্ষেত করছিলাম, তার মধ্যে 20 কানি ক্ষেত লওয়া হয়েছে। পুরো হাওড় জুড়ে এখন একই দৃশ্য, চলছে ধান কাটা, মাড়াই আর রোদে শুকানোর কাজ। শ্রমিকদের পাশাপাশি 413টি হারভেস্টার মেশিন দিয়ে কাটা হচ্ছে ধান। আমরা মেশিনে ধান কাটতে বস্তা বইরা একবারে বাইত নিয়ে যাচ্ছি। আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতর আমাদের বৈশাখের যে ধান কাটাটা শেষ হয়ে যাবে। পুরো জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,68,000 হেক্টর জমির, তবে শুধু হাওড়েই আবাদ হয়েছে 1 লাখের বেশি হেক্টর জমির। বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায়, তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। হাওড়ের জেলার সুনামগঞ্জের 12টি উপজেলায় চলছে ধান কাটার উৎসব। এবছর আমরা আল্লাহ খুব ভালোই দিয়েছে, যদি বাকি দিনটা ইলা পালা চলে, শুক্র আলহামদুলিল্লাহ। 2,23,410 হেক্টর জমিতে উপসি ও হাইব্রিড সহ অন্যান্য জাতের বোরো আবাদ হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,96,000 মেট্রিক টন। বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত ময়মনসিংহের কৃষকরাও। এবার ফলন বেশি হয়েছে, আমরা সাধারণ কৃষক এবার ব্যাপক লাভবানের মুখ দেখব। আল্লাহ দিলে ফসল ভালোই, আগামীতে
আরও একটু বাড়তি হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সময়মতো বোরো ধান ঘরে ওঠাতে পারবেন কৃষকরা। কৃষকরা অত্যন্ত খুশি এবং আমাদের জেলা উপজেলা এবং মাঠ লেভেলে আমাদের যে কর্মকর্তা আছে তারা সর্বক্ষণ কৃষকের পাশে আছে। ময়মনসিংহে 2,23,713 হেক্টরে বোরোর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 11,38,223 মেট্রিক টন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসী স্ত্রীকে নারকেল গাছের সাথে 3 ঘন্টা বেঁধে নির্যাতন ও তার ছেলে মেয়েকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় সৌদি প্রবাসী হায়দার আলীর স্ত্রী ও তার 2 ছেলে মেয়েকে মারধর করছে তারই আপন 2 ভাই, তার স্ত্রী ও সন্তানেরা। পরে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তারকে নারকেল গাছের সাথে বেঁধে রাখা হয়। স্থানীয়রা জানান, চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখেন তাদেরকে নির্যাতন করা হচ্ছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়ে শারমিন আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ভুক্তভোগী শারমিন সদর মডেল থানায় 7 জনের নাম উল্লেখ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। $2025 সালের মধ্যেই মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল চালুর কথা থাকলেও নানা জটিলতায় এই অংশের কাজ এখনও অনেকটাই বাকি। কমলাপুর স্টেশনের অবকাঠামো নির্মাণও শেষ হয়নি। তবে ডিএমটিসিএল কর্তৃপক্ষের দাবি 2026 সালের শেষ নাগাদ এই অংশে চলবে মেট্রো রেল। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল চলাচল শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি লাইন নির্মাণের কাজ। ঠিকাদার নিয়োগ, অতিরিক্ত দর প্রস্তাব, কার্যাদেশে দেরি ও বিভিন্ন জটিলতায় বাধাগ্রস্ত হয় নির্মাণ কাজ। একই সাথে বাড়ছে নির্মাণ ব্যয়ও। 2020 সালে 274 কোটি টাকার দর প্রস্তাব 570 কোটি টাকায় ঠেকেছে। তবে সেসব প্রতিকূলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার যে নতুন এক্সটেনশনটুকু করছি তার সবগুলো আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক কমপ্লিট করে ফেলেছি, পিআরও শেষ করেছি। এখন আমাদের চলছে ভায়াডাক্ট ইরেকশনের কাজ। এদিকে কমলাপুর মেট্রো রেল স্টেশনের অবকাঠামো নির্মাণে গতি ফিরেছে। সিভিল কাজ শেষ হলে ইলেকট্রিক ও লাইনের অন্যান্য কাজ শুরু হবে। সিভিল কন্ট্রাক্টটা করার পরে সিস্টেম কন্ট্রাক্টর তিনি তার কাজগুলো নিয়ে আসবেন। তারা যেদিন থেকে মাঠে নামবেন তারপরে তাদের হয়তো একটা টাইম পিরিয়ড লাগবে, তারা আমাদের সাথেই সাইমালটেনিয়াস কাজ করতে থাকবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে কমলাপুর মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই নির্মাণ কাজ শেষ হলে এবং এটি পুরোপুরি চালু হলে ঢাকাবাসীদের জন্য একটি নতুন দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেট্রো স্টেশনের জন্য আরও 300 মিটার অতিরিক্ত জায়গা প্রয়োজন। এ নিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সাথেও আলোচনা চলছে। বাংলাদেশ রেলওয়ের একটা মাল্টিমোডাল হাব হওয়ার কথা, যে সংস্থা সেগুলো করবে তাদের সাথে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে একটা সমন্বিত মিটিং করে একটা সিদ্ধান্ত নেবার চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা আশাবাদী একটা কিছু হবে। 2026 সালে এ রুটে মেট্রো রেল চলাচল শুরু করতে চায় কর্তৃপক্ষ। সেই লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। লাইন 6 এর যেটা কমলাপুর যেটা একটা স্টেশন আছে, যেটা এক্সপানশন ইজ গোয়িং অন নাও, সেটা হয়তো অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান এটা হয়তো এই বছরের শেষ হওয়ার কথা ছিল, বাট এটা হয়তো নেক্সট ইয়ারে যাবে। বাট টাইম ফ্রেমটা এখনও ফাইনালাইজড হয় নাই, ঠিক আছে। ওটা সিভিল ওয়ার্কস চলতেছে এবং সিভিল ওয়ার্কস ইজ এক্সপেক্টিং টু বি ফিনিশড বাই জুন 2025। একই সাথে পূর্ব নির্ধারিত বাজেটের মধ্যে কাজ শেষ করতে চায় ডিএমটিসিএল। প্রত্যেকটা কন্ট্রাক্ট নেগোসিয়েশনে উই আর ইনভলভিং হেভিলি অ্যান্ড try for value for money proposition to be exist in the contract. মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের গাছে গাছে ঝুলছে বুনো ফল। আঙুরের মতো দেখতে ফলটির নাম রক্তফল বা রক্তগোটা। লাল টকটকে ফলটি টক ও মিষ্টি হওয়ায় বেশ জনপ্রিয়। ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ রক্তগোটা বিক্রি করে লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের গাছে থোকায় থোকায় রসালো রক্তগোটা। চাকমা ভাষায় রস্কো, ত্রিপুরা ভাষায় হাইটাক এবং মারবা ভাষায় লস্কর নামে ডাকা হয় এটিকে। ফলটি কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে হয় লাল।
এর বৈজ্ঞানিক নাম হেমাটোকার্পাস ভ্যালিডাস। এক গবেষণায় দেখা গেছে এ ফলটি মূলত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ের বনে জন্মে। এছাড়া বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায়ও পাওয়া যায়। খোসা ও বিচির মাঝখানের অংশ লাল রসে ভরা। ফেব্রুয়ারিতে ফুল আসে, এপ্রিল থেকে জুন পর্যন্ত পাওয়া যায় ফল। একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে 20 থেকে 25,000 রক্তগোটা ধরে। বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিকভাবে রক্তগোটা চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। গত বছর 20,000 টাকা দরে পাইছি, বাজারে এখন বিক্রি হচ্ছে প্রায় 350-400। পানি ব্যবহার হলে ভালো হয়। এটা প্রচুর ফাইবার আছে এখানে, যেটা ডায়েটারি ফাইবার বলি আমরা। আপনার ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন B6 আছে এবং অনেকগুলি মিনারেলস এতে আছে। এটা আপনার পাহাড়িরা কিছু ঔষধি কাজে ব্যবহার করে। বীজ ও কলম উভয় পদ্ধতিতে এ গাছের বংশ বিস্তার করা যায়। বর্তমানে বাজারে প্রতি কেজি 400 টাকায় বিক্রি হচ্ছে রক্তগোটা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আজ করতে না পারার দাবি পুলিশের। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংহতি, কুশপুত্তলিকা দাহ। আটনা সম্মেলনে যোগ দিতে কাতার পৌঁছেছেন উপদেষ্টা ডক্টর ইউনূস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।